সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম আজকে আমাদের অতিথি। স্বাগত মঞ্জু, আপনাকে। ধন্যবাদ আপনাকে। সমকালে শিরোনাম হচ্ছে ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠে প্রধানমন্ত্রীর কার্যালয়, আগামী বছর নির্বাচিত সরকার দেখব, ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন। ইত্তেফাক, জেল থেকে পালানো ৭৮ জঙ্গি এখনও অধরা, চলতি মৌসুমের ৩ দফা শৈত্যপ্রবাহ। মানবজমিন, হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কি? আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে। আজকের পত্রিকা, ১০০ এজেন্সির পেটে ২৪,০০০ কোটি, দখল করে বাড়ি বিলাস বেআই মুশারফের। জায়গায় দিন, ভারতের সঙ্গে আর নয় নতজানু পররাষ্ট্রনীতি, ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে সাইবার অপরাধ। কালবেলা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ গুরুত্ব পাচ্ছে ২০ বিষয়। বেসরকারি হাসপাতালে সেবামূল্য নির্ধারণ হয়নি ৫ বছরেও। দেশ রূপান্তর, ৫ জনের ১০ হাতে প্রশাসন, দলীয় সম্পর্ক স্বাভাবিক করার বার্তাই থাকবে বৈঠকে। খবরের কাগজ, আগামী বছর শেষে নির্বাচন, সরকারকে খুশি করতেই তৎপর হয়েছিল দুদক। দিনকাল, দেশের দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া কেন ভুয়া খবর ছড়াচ্ছে। করতোয়া, বাণিজ্যের প্রভাবের সংখ্যা, দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এ ফার্ম উইথ এ টেবল, 2 chairs even got crores of loan. How IFIC was fleeced of টাকা 7,129 crore. The Financial Express, half of non-poor in country risk slipping into poverty. বাজার দরের অবস্থাটাই হলো আপনাকে, যে আপনি জানেন যে সয়াবিন তেল হঠাৎ করেই মার্কেটে নাই, আর পাওয়া গেলেও অনেক দামে পাওয়া যাচ্ছে। এটার কারণ কি? ধন্যবাদ আপনাকে। বাজার দর নিয়ে আসলে আমরা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসার আগে থেকেই কিন্তু বাজারের ব্যাপারটা নিয়ে প্রায় আপনি প্রতি সপ্তাহেই কোনো না কোনো অনুষ্ঠানে আপনি আলোচনা করেছেন, এবং বিভিন্ন খবরের কাগজ, মিডিয়াতে এই আলোচনাটা আসছে। এবং মানুষের প্রত্যাশা ছিল, যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মানুষের প্রত্যাশা ছিল যে বিগত সরকারের সময় যে সিন্ডিকেটটা ছিল, আমরা যে সিন্ডিকেটের কথা বলতাম, যে সিন্ডিকেট ভেঙে দিলে হয়তো আমাদের বাজার পরিস্থিতিটা স্বাভাবিক হবে, এই জায়গায় একটা ভালো প্রত্যাশা ছিল যে হয়তো সিন্ডিকেট ভেঙে যাবে। কিন্তু দেখা যাচ্ছে সিন্ডিকেটটা ভাঙে নাই। বিভিন্ন জায়গায় মানুষ পরিবর্তন হয়েছে। আগে এক্স ছিল, এখন ওয়াই হয়েছে। আগে ৫০ টাকা চাঁদা হতো, এখন সেটা ১০০ টাকা হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আর সয়াবিনের যে বিষয়টা, সয়াবিনের বিষয়টা হলো সরকারের অদূরদর্শিতার একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এই জন্য অদূরদর্শিতা আমি বললাম। সয়াবিন এবং নিত্যপণ্য যেগুলো আমাদের বিদেশ থেকে আনতে হয়, যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা এই মালগুলা, নিত্যপণ্যের এই মালগুলা বিদেশ থেকে আনে, সেই সবগুলা ব্যবসায়ীদের কিন্তু প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে এই সরকার। সবগুলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা আছে, সবগুলা ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। এই সমস্ত ব্যবসায়ীর সয়াবিন তেল থেকে শুরু করে নিত্যপণ্য যেগুলো আনতে হয় বিদেশ থেকে, এই সমস্ত নিত্যপণ্যের এলসি ব্যাংকগুলো দিচ্ছে না। নানা রকম ঝামেলা তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা নানা রকম চাপের মধ্যে আছে। এই যে একটা চাপ, এই চাপের মধ্যে সকল ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা সবাই কিন্তু হাত গুটিয়ে বসে আছে। অনেকের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, তাদের ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ। বিভিন্ন কারণে তারা ব্যাংকে থেকে টাকা উঠাতে পারছে না, ব্যাংকের এলসি নিতে পারছে না। তো আপনার ব্যাংকিং সেক্টরে যদি সহযোগিতা না পাওয়া যায়, গভর্নমেন্টের থেকে যদি চাপ থাকে, যদি মামলা হয়, তো কোন ব্যবসায়ী এরকম চাপ সামাল দিবে, নাকি সে ব্যবসা করবে? আর যে ম্যাক্সিমাম ব্যবসায়ী কিন্তু এখন দেশ ছেড়ে চলে গেছে, যারা মানে বিগত সরকারের সময় যারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি যে সমস্ত ব্যবসায়ীরা ছিল। কিন্তু একজন ব্যবসায়ীকে যখন বাণিজ্য উপদেষ্টা করা হলো, তখন তো আমরা সবাই ভাবলাম যে বোধহয় পরিস্থিতির উন্নতি হবে। উন্নতি তো হয়নি। না, উন্নতি হবে না। কারণ হলো ওনার যে বাণিজ্যের ট্রেড আর কনজিউমার গুডসের বাণিজ্যের ট্রেড কিন্তু এক না। কারণ ওনার যে ট্রেডিংটা, সেই ট্রেডিংটা হলো অন্যরকম ট্রেডিং। আর হ্যাঁ, একটা প্রত্যাশা ছিল যে উনি আসলে হয়তো হবে, কিন্তু মানুষের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশা তো পূরণ হতে সময় লাগবে। এই জন্য যে প্রথম দরকার ছিল সকল ব্যবসায়ীদের নিয়ে বসে
দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ থাকে, মানুষ যাতে বিগত সরকারের চেয়ে কম দামে জিনিসপত্র পায়, ব্যবসায়ীরা যাতে কোনো রকম চাপের মধ্যে না পারে, এই কাজটা করা। কিন্তু এই কাজটা না করে বর্তমান গভর্নমেন্ট যেটা করলো সেটা হলো সকল ব্যবসায়ীদের শত্রুতে পরিণত করলো। এখন ব্যবসায়ীরা যখন শত্রুতে পরিণত হবে, ব্যবসায়ীরা যখন প্রতিপক্ষ হয়ে যাবে, তখন ব্যবসায়ীরা তো ব্যবসা করবে না, হাত গুটে বসে আছে সবাই। সবার তো ফ্যাক্টরি আছে, সবার লোকবল আছে, সবার সাপ্লাই চেইন আছে, কিন্তু মাল নাই, বিদেশ থেকে মালটা আনতে পারছে না। এখন তো আমি দু একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম, আজকে গতকাল পর্যন্ত তো সয়াবিন তো কোনো কোনো মার্কেটে বেশি দাম হলো পাওয়া গেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করতেছেন আগামী 2-3 দিনে ওষুধ খাওয়ার জন্য সয়াবিন পাওয়া যাবে না, ভোজ্য তেল পাওয়া যাবে না। এই যদি অবস্থা হয় তবে আমাদের লাভটা হলো কি? আমরা ভালোকে পিছনে ঠেললাম নাকি মন্দকে পিছনে ঠেললাম? এই প্রশ্ন তো সাধারণ মানুষ এখন করছে যে আমাদের অতীতটা ভালো ছিল না বর্তমানটা ভালো। মানুষ যদি চিন্তা করতে শুরু করে যে আমার অতীত ভালো ছিল, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। কারণ আমরা কেউ চাই না যে অতীত ভালো হয়ে বর্তমান সরকার ব্যর্থ হোক, আর সাধারণ মানুষ বর্তমান সরকারের উপর কোনোভাবে বিরক্ত হোক, এটি কিন্তু আমরা দেশবাসী হিসাবে চাই না, সচেতন মানুষ হিসাবে চাই। এইভাবে চললে তো, কিন্তু এইভাবে চললে আপনি কাকে কার মুখ বন্ধ রাখবেন? সাধারণ মানুষ তো খেটে খাওয়া মানুষ হোক, তারপরে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, ইভেন কি উচ্চবিত্ত মানুষ, যেই জিনিসগুলো আমার প্রতিদিন লাগে, এই জিনিসগুলা যদি বাজারে না পাওয়া যায়, যদি সেটার সাপ্লাই না থাকে, সেই সমস্ত সাপ্লাই দেওয়ার জন্য ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে না পারে, দেশের অর্থনীতি যদি স্থবির হয়ে যায়, ইন্ডাস্ট্রি যদি না চলে, তখন এই দেশের মধ্যে সংকট তো তৈরি হবে, বেকারত্বের সংকট তৈরি হবে, এই জাতীয় একদম মাস পিপলের মধ্যে অশান্তি তৈরি হবে। তো এখন একটা গ্রুপ তো চাচ্ছে অশান্তি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শান্তি তৈরি হোক। যারা এই দেশের থেকে, এই দেশে 15 বছর ফেসিবাদ তৈরি করেছে, যাদের নেতা কর্মীরা এই দেশে এখনো আছে, হাতে গোনা কিছু নেতা তো তারা বাইরে চলে গেছে, কর্মীরা তো আছে, মাঠ লেভেলের কর্মীরা আছে, এবং বেনিফিশিয়ারি ব্যবসায়ীরাও আছে। তারা তো চাবে অন্তত এই জায়গায় একটা সংকট তৈরি হোক। সংকট যত বেশি তৈরি হবে তাদের জন্য তত বেশি সুবিধা হবে। এই সংকটের পাশাপাশি আমাদের বর্ডার এলাকার একটা অশান্তিতে আছে, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। অবশ্য টানাপোড়েনটা তারা নিজেরা তৈরি করেছে, কারণ আমাদের আভ্যন্তরীণ ইস্যুতে তারা হস্তক্ষেপ করেছে। আমাদের আভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে, আমাদের ইসকনের বিষয় নিয়ে তারা মানে রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট দিয়েছে, যেটা আমরা প্রতিবেশী দেশ হিসাবে, প্রতিবেশী স্বাধীন দেশ হিসেবে তাদের কাছ থেকে প্রত্যাশা করি না। কারণ আমরা তো তাদের করিডোর, মানে তাদের স্টেট না যে আমাদের সাথে তারা চোখ রাঙানি দেখাবে। তারা, হ্যাঁ, আমাদের বাংলাদেশের স্বাধীনতায় তাদের ভূমিকা আছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ এই না যে তোমরা আমাকে ঘাড় মটকাই দিবা, অত সোজা না তো। বাংলাদেশের বয়স 53 বছর, একটা স্বাধীন দেশের বয়স 53 বছর, তোমার চোখ রাঙানি তো আমি সহ্য করবো না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখন যে অবস্থা হয়েছে, ভারতের এই যে দাদাগিরি, এই দাদাগিরির কারণেও কিন্তু আমাদের মধ্যে এই যে দ্রব্যমূল্যের বিভিন্ন বিষয় নিয়ে সংকটটা তৈরি হয়েছে। বর্ডারে কিন্তু বেশ কিছু বর্ডার এলাকায় যে সমস্ত আমাদের স্থল বন্দরগুলা ছিল, এই স্থল বন্দরগুলাতে এখন বেশ কিছুদিন যাবৎ ভারত থেকে মালামাল আনা বন্ধ ছিল। এখন আমাদের ব্যবসায়ীরা ভারতমুখী না হয়ে অন্য দিকে যাওয়ার চিন্তা করছে, ইন্দোনেশিয়া যাওয়া, থাইল্যান্ড যাওয়া, পাকিস্তান যাওয়া, এই সমস্ত দেশে, ভুটান যাওয়া, এই সমস্ত দেশে যাওয়ার চিন্তা করতেছে, ওইখান থেকে আমাদের জিনিসপত্র আনা যায় কিনা। মানে ভারত নির্ভরতা বাদ দিয়ে সব মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা এবং একটা এলোমেলো অবস্থার মধ্যে যাচ্ছে। এই ব্যবসায়ীদের যদি নিয়ে বসা যেত, যদি বলা যেত যে আমরা ব্যাংক থেকে অথবা আপনাদের প্রয়োজনীয় সকল সাপোর্ট সরকার থেকে দেওয়া হবে, আপনারা দেশের মানুষকে দ্রব্যমূল্য সহনীয় করে দেন। এবং গত গভর্নমেন্টের, ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় মানুষ যে দ্রব্যমূল্যের অসহায়ত্ব ভোগ করেছে, সেই জায়গাটা থেকে মানুষকে সহনশীল করেন, মানুষকে অন্তত চাপ কমান। মানুষের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ, কারণ আমাদের দেখা যাচ্ছে যে জুন জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে সময়টা,
এই সময়টা কিন্তু আমাদের একটা ভঙ্গুর সময়, একটা রক্তাক্ত সময় আমরা পার করেছি। এখন আমাদের নতুন করে তৈরি হওয়ার একটা সময়। এই ৩-৪ মাসের যে গ্যাপ, সেই গ্যাপটা তো আমরা পূরণ করতে সময় লাগবে। কিন্তু এখন যদি আরো বেশি চাপ তৈরি হয়, সাধারণ মানুষ তো একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। তো সেই জায়গাটা চিন্তা করে এখনো সময় আছে ব্যবসায়ীদের সাথে বসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দরকার। না হলে আজকে সয়াবিন হচ্ছে, কালকে চাল হবে, পরশুদিন এটা হবে, সামনে রমজান আসতেছে, ছোলা খেজুর নিয়ে কিন্তু সংখ্যাটা আরো থাকবে। তো এই সংখ্যা যাতে না হয় সেই কামনা করি আমরা। অনেক ধন্যবাদ। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আপনি একটা নির্বাচন নিয়ে একটা মন্তব্য করেছেন, সেটা হচ্ছে যে আগামী বছর নির্বাচিত সরকার পাবে বাংলাদেশ, মানে দেশবাসী, জনগণের কথা বলছেন। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ একজন শ্রদ্ধেয় ব্যক্তি, একজন সজ্জন মানুষ, এমন ক্লিন ইমেজের মানুষ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি এই কথাটা বলেছেন, বলার পরে এটা একটা নতুন আলোচনার তৈরি হয়েছে। কিন্তু তার পাশাপাশি তিনি একটা লাইন বলেছেন, এটা ওনার ব্যক্তিগত মতামত। উপদেষ্টাদের ব্যক্তিগত মত থাকে না, হ্যাঁ, কিন্তু তারপরে উনি বলে ফেলেছেন এটা আমার ব্যক্তিগত মতামত। এইটার সাথে আমি, আপনার নিশ্চয়ই মনে আছে যে সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন করার একটা কথা বলেছিলেন। এই দুইটার আমি একটা যোগসূত্র পাই, আগামী বছর এবং 18 মাসের মধ্যে নির্বাচনের একটা সম্ভাবনা আছে, মানে নির্বাচন করা যায়। তো এইটা যদি হয়, তবে এই মুহূর্তে ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমি বলবো যে একটা পজিটিভ পলিটিক্যাল উইং তিনি ওপেন করেছেন। এবং এই উইংটা যদি সরকারের বক্তব্য হয়, সরকারের চেয়ারে বসে তো উনি ব্যক্তিগত হবে না, এটা আমরা ধরে নেই যে একটা সরকারের বক্তব্য হবে, হয়তো মানে প্রধান উপদেষ্টা এই বিষয়ে কথা বলবেন। তো এইটা যদি হয়, তবে পলিটিক্যালি সকল রাজনৈতিক দলের জন্য একটা সুখবর কিন্তু এটা। কারণ এই সরকারের পক্ষে তো সকল সমস্যার সমাধান করে আমাদের রাজনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্য একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। পলিটিক্যাল গভর্নমেন্ট তখনই হবে যখন একটা নির্বাচনের দিকে যাবে, নির্বাচন একটা রোডম্যাপ তৈরি হবে। তো এখন দরকার খুব দ্রুত সময়ের মধ্যে যে এই কথাটা আমরা যদি সামনের দিকে নিয়ে যাই, এর পরের স্টেপটা হলো একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া। এর পাশাপাশি আমরা সরকারের পক্ষ থেকে আমরা অনেকের কাছ থেকে শুনতে পাই যে সংস্কার শেষ করে নির্বাচন হবে, এরকম কথাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং তার পাশাপাশি কিন্তু সংস্কারেরও একটা রোডম্যাপ থাকা দরকার। হ্যাঁ, আমরা চাই যে অনেক কিছু ক্ষেত্রে অনেক বিষয়ই সংস্কার হোক, সংস্কারের ব্যাপারে কিন্তু কারো কোনো আপত্তি নেই, কিন্তু সংস্কারটা যেন আজীবন না হয়, একটা লিমিট থাকে যে কতদিনের মধ্যে সংস্কার হবে। সংস্কারের রোডম্যাপ থাকা দরকার, নির্বাচনের রোডম্যাপ থাকা দরকার। নির্বাচনের রোডম্যাপ যখন হবে, তখন ভোটার তালিকা করা এবং আনুষঙ্গিক যত রাজনৈতিক দল আছে, তাদের যে সমস্ত নতুন রাজনৈতিক দল হচ্ছে সেগুলার নিবন্ধন করা, নিবন্ধিত রাজনৈতিক দলগুলা নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু করা, নির্বাচনের একটা ডামাডোল, এই নির্বাচনের যে পাইপলাইন, এই পাইপলাইনের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ঢুকিয়ে দেয়া, তখন কিন্তু আমরা এই বক্তব্যের সুবাতাস পাবো। আর যদি এই বক্তব্য এইখানেই শেষ হয়ে যায়, তখন তো আমরা টানেলের ওই পারে আর কোনো আলো দেখব না। সেটা নিয়ে আবার আলোচনা হবে, যে আবার 2 দিন পরে হয়তো কেউ বলবে নির্বাচন হতে হবে এতদিন পরে, অথবা কালকেই আমাদের হয়তো অপেক্ষা করতে হবে যে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের এই বক্তব্য অন্যরা কন্ট্রাডিক্ট করে কিনা। এর আগে কিন্তু ডক্টর আসিফ নজরুল একই কথাই বলেছিলেন, বলার একদিনের মধ্যেই কিন্তু তাকে ক্লারিফিকেশন দিতে হয়েছে, এবং কেউ কেউ আবার এসে কন্ট্রাডিক্টও করেছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন। তো এরকম যদি হয় যে সরকারের মধ্যে থেকেই যদি একাধিক মুখে একাধিক কথা বলে, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন হয় সরকারটা আসলে চালাচ্ছে কি, সরকার নিজে নিজে চলছে না কেউ চালাচ্ছে। যদি সরকার অন্য কেউ চালায়, তবে যারা সরকারে আছে তাদের কপালে দুঃখ আছে, আর যারা এখন সরকারে আছে তারা নিজেরা যদি সরকার চালায়, তবে দেশবাসী কিন্তু তাদের সাথে থাকবে। এটা আমার ব্যক্তিগত মত। অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধু, আপনি তো অনেকদিন গণমাধ্যমের সঙ্গে যুক্ত, মানে সচিবালয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনার আছে, অনেকদিন গিয়েছেন। প্রশাসনে গতি আসছে না কেন? প্রশাসনে গতি তো আসার কথা না। কেন? কারণ প্রশাসনটা একটা স্থবির প্রশাসন হয়ে গেছে। আমরা কিছু লোককে রিটায়ারমেন্ট থেকে কিছু লোককে এনে আমরা সচিব করেছি, তাদের মাধ্যমে
আমরা কাজ করছি। হ্যাঁ, এটা ভালো কাজ, কারণ আমরা কিছু চিহ্নিত মানুষকে সরিয়ে দিয়ে কিছু বঞ্চিত মানুষদের দিয়ে, যারা অভিজ্ঞ তাদেরকে দিয়েছি, যারা প্রশাসনটাকে সুন্দরভাবে চলে। এর পাশাপাশি কিছু সচিবকে আমরা বাদ দিয়ে দিলাম, তাদেরকে কাউকে বাধ্যতামূলক চাকরিচ্যুত করলাম, কাউকে ওএসডি করে রাখলাম। কিন্তু সচিবদের মধ্যে যে এই যে ৭০-৭২ জন সচিব থাকে সরকারের মধ্যে, কিছু লোকের বাদ দেওয়ার পরে আমরা কয়েকদিন আগেই একটা রিপোর্ট দেখলাম যে আমলারা হলো সবচেয়ে দুর্নীতিবাজ। আমরা একটা রিপোর্ট দেখলাম, কিন্তু আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্ট। তো আমলারা হলো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ এবং চামচাতন্ত্রের মধ্যে আমলাদেরকে ফেলা হয়েছে। তো সেই আমলারা মাত্র কিছু লোককে বাইরে রেখে বাকি আমলাদেরকে যে রাখলেন, বাকি সচিবদেরকে রেখে বিগত সরকারের বেনিফিশিয়ারি অন্য সচিবদেরকে রেখে যে সরকারটা চালাচ্ছেন, তো সরকারের মধ্যে দুই একই বডিতে দুই রকম ব্লাড প্রবাহিত হচ্ছে। একটা, আপনি রিটায়ারমেন্টে অথবা বঞ্চিতদের হয়ে যারা চলে গেছে, রিটায়ারমেন্টে যারা গেছে তাদেরকে এনে কোথাও কোথাও বসাচ্ছেন, আবার বিগত সরকারে যারা আছে তাদেরকে রেখে দিচ্ছেন। তো মানে সমস্যাটা তো ওই জায়গায় তৈরি হয়ে গেছে। প্রশাসনটা চলবে কিভাবে? গতি তো নাই। আরেকটা বিষয় হলো যে এখন যে যেভাবে পারছে বসে আছে, কেউ কোনো কাজ করছে না। আপনি দেখেন না, কয়েকটা মিনিস্ট্রি ছাড়া, হাতে গোনা কয়েকটা মিনিস্ট্রি ছাড়া আপনি দেখেন কোনো মিনিস্ট্রি কিন্তু আওয়াজ নাই। যেমন ধরে যদি আপনি ক্যাটাগরিক্যালি বলেন, বিজ্ঞান মন্ত্রণালয়ে গত 3 মাসে 4 মাসে কি কাজ আপনার চোখে পড়ে নেই বোধহয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে গত 3 মাস 4 মাসে কি কি কাজ হয়েছে আপনার চোখে পড়ে? নিশ্চয়ই পড়ে নাই। বিমান মন্ত্রণালয়ের কি কাজ হয়েছে গত 3 মাস 4 মাসে? নৌ পরিবহন মন্ত্রণালয়ের কি কাজ হয়েছে আপনি 3 মাসে? আমি তো চোখে দেখতেছি এখন খালি জনপ্রশাসন, এখন খালি স্বরাষ্ট্র, এখন খালি আইন, এরকম 2-3টা মন্ত্রণালয় চলছে। এবং আমাদের গণমাধ্যমের সাথে রিলেটেড তথ্য মন্ত্রণালয়টা আমরা আলোচনায় দিতে, আর যে মন্ত্রণালয়ের যে কাজ, এই কাজ তো আমরা দেখছি না। সরকারের বিগত সরকার যে সমস্ত প্রজেক্ট রেখে গিয়েছিল, এই প্রজেক্টগুলো কিন্তু বন্ধ হয়ে আছে, এটা চলছে না অথবা রিভিউ হচ্ছে না। যদি এমন হয় যে বড় বড় প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এই প্রকল্পগুলো নিয়ে আমরা রিভিউ করে আবার প্রকল্পগুলো চালু করার একটা ব্যবস্থা করা দ্রুত। কারণ প্রকল্প যত বেশি দীর্ঘায়িত হবে, প্রকল্পের টাকা কিন্তু তত বেশি বাড়বে। এই গভর্নমেন্টই কিন্তু বাড়াইতে বাধ্য হবে, কারণ প্রকল্পের কাজ বন্ধ থাকলে তো সেটা সমস্যা তৈরি হয়। তো সে কারণে প্রশাসনের মধ্যে আরেকটা জিনিস তৈরি হয়েছে, সে এখন প্রত্যেকে মনে হয় যেন সেই মানে 5ই আগস্ট তৈরি করেছে এবং তারই অবদান সবচেয়ে বেশি। প্রশাসনের প্রত্যেকের মধ্যে মনে হয় যেন এরকম একটা ভাব চলে আসছে এবং তার খুব অবদান সবচেয়ে বেশি। যেমন বিগত সরকারের সময় আমরা চোখের সামনে দেখেছি যে প্রশাসনে যারা ছিল, কর্মকর্তা থেকে শুরু করে এবং একদম ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে এবং সচিবালয়ের সর্বনিম্ন কর্মচারী, যেটা এমন কোনো লোক পাওয়া যেত না যেই লোকটা স্বঘোষিতভাবে বলবে যে আমি আওয়ামী লীগ করি না, এবং প্রত্যেকেই ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া কোথাও কোনো পাওয়া যায় নাই। আর এখন সচিবালয়ের অবস্থা হলো বা প্রশাসনের মধ্যে অবস্থা হলো যে 5ই আগস্টের ভূমিকা রাখে না এমন কোনো কর্মকর্তা কর্মচারী পাওয়া যাচ্ছে না, সবাই 5ই আগস্টে ভূমিকা রেখেছে। তো এই যে ওই সময়ের দলীয়করণ আর এখনকারও কিন্তু একরকম দলীয়করণ হচ্ছে। এখনও কিন্তু সবাই মনে করতেছে সে বঞ্চিত এবং তার 5ই আগস্টে তার যে অবদান, সেই অবদানের সে মূল্যায়ন হচ্ছে না। তার সে এখন ডেপুটি সেক্রেটারি আছে, তার এখনই হয়তো এডিশনাল সেক্রেটারি হয়ে যাওয়া উচিত, এরকম একটা ভাবের মধ্যে আছে। আর কর্মকর্তা কর্মচারীরা এখন কয়েকদিন আগে তাদের মধ্যে একটা মানে নোটিশ জারি হয়েছে, কাজ না থাকলে রুমের মধ্যে বসে থাকতে হবে, বাইরে আড্ডা দেওয়া যাবে না। এবং এক রুমের মধ্যে কয়েকজন মিলে যে একটু গল্প গুজব করা, আড্ডা, সেটাও দেওয়া যাবে না। যার জন্য এখন কর্মকর্তা কর্মচারীরা যার যার রুমে বসে খালি সময় কাটায়, কেউ কোনো কাজ করে না, কারণ কাজ করার মতো তাদের কোনো সুযোগ নাই এবং তাদের মনও নাই আসলে কাজের মধ্যে। কারণ কাজের মধ্যে মন থাকবে, সরকারের যখন গতি থাকবে তখন কর্মকর্তা কর্মচারীরা কাজ করতে পারে। সরকারের তো গতি নাই, কাজ করবে কিভাবে? সরকারের গতি নেই কেন? এতজন উপদেষ্টা যদি হয়, তবে সয়াবিন আজকে সারা দেশে নাই কেন? এতজন উপদেষ্টা যদি হয় তো এখনও আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে আসে না কেন? এতজন উপদেষ্টা যদি কাজ করে তো দেশের অর্থনীতির অবস্থার মধ্যে ব্যাংকিং সেক্টর প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল
লিভ অ্যান্ড রিলিভ। কোনো কেন ব্যাংকগুলোতে টাকা, সব ব্রাঞ্চ টাকা দিতে পারে না? উন্নতিটা কি হয়েছে? আমরা তো উন্নতি প্রত্যাশা করছি, দেশবাসী সবাই তো তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, কিন্তু ডিরেকশনটা থাকতে হবে। একটা মানুষ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে, যদি তাকে ট্রাকে মেরে দেয় বা দুর্ঘটনা হয়, সে যদি রক্তাক্ত হয়, হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের প্রথম কাজটা হলো তার ব্লাড বন্ধ করা। তারপরে তার অপারেশনের জন্য আত্মীয় স্বজনকে বলবে যে তো আপনার রুগী এরকম হয়েছে, তার একটা বড় অপারেশন লাগবে, এত টাকা খরচ হবে, আপনার টাকা পয়সা নিয়ে প্রস্তুতি থাকেন। এইভাবে হলো একটা মানুষকে বাঁচায়। ঠিক একইভাবে 5ই আগস্টে তো আমরা তো এরকম রক্তাক্ত অবস্থার মধ্যেই আছি। আমাদের প্রথম কাজটা ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা, দেশের সকল থানা পুলিশগুলোকে ঠিক করা। সেটা আমরা এখন পর্যন্ত করতে পারলাম না। পুলিশ থানাগুলা যেভাবে নষ্ট হয়েছে, পুলিশের যে অস্ত্রগুলা লুট হয়েছে, আমরা এখন পর্যন্ত পুলিশকে অস্ত্র দিতে পারি নাই। এখন পর্যন্ত পুলিশের যে সমস্ত গাড়ি ভাঙচুর হয়েছে, পুরানো হয়েছে, সেই গাড়িগুলো আমরা দিতে পারি নাই। পুলিশের প্রত্যেকটা থানায় আমরা পর্যাপ্ত ফোর্স দিতে পারি নাই। আমরা ব্যাংকিং সেক্টরে এখন পর্যন্ত অর্থনৈতিক যে সংকটটা, সেই সংকটটা দূর করতে পারি নাই। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা তো দেশবাসী চাই যে এই সরকার সাংঘাতিক রকম ভালো করুক, এই সরকার ব্যর্থ হোক, এটা কোনো মানুষ কিন্তু চায় না। কিন্তু সরকারের কার্যক্রম এমনভাবে যাচ্ছে, সরকার যে কোথায় সফল হচ্ছে সেটা তো আসলে বুঝতে পারছি না। আমি দেখতেছি এই কত মাসে এই কয়টা সংস্কার কমিটি গঠন করা ছাড়া, আর পিএসসিটা গঠন করা ছাড়া, ইলেকশন কমিশন গঠন করা ছাড়া আর তো দৃশ্যত কোনো কাজ হয় নাই, আর দৃশ্যত কোনো কাজ দেখা যাচ্ছে না। তো এইরকম একটা অবস্থার মধ্যে সংকট তো দিন দিন তৈরি হচ্ছে, এবং প্রশাসনের লোকজন যারা আছে তারাও কেমন জানি খালি সময় ক্ষেপণ করছে। সময় ক্ষেপণ কেন করছে সেটাও একটু খেয়াল রাখা দরকার, যে তারা সময় ক্ষেপণ কার উদ্দেশ্যে করছে। তারা কি নতুন কোনো স্বপ্ন দেখে সময় ক্ষেপণ করছে, নাকি তাদের কোনো কাজ নাই? সেটা এখন বিষয় দেখা দরকার সবার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে তেমন কোনো কাজ কিন্তু কোথাও হচ্ছে না, সবাই কেমন জানি গা ছাড়া দিয়ে চুপচাপ বসে আছে। আপনি যেখানে যাবেন তেমন, এই যে একটা এখনকার সিজন আসছে সিটি কর্পোরেশন কিন্তু এই সময় মশার ওষুধ দেয়, নানা রকম কাজকর্ম করে। এখন সিটি কর্পোরেশনের কোনো মা বাপ নেই, প্রশাসক বসানো আছে, তাই সে তার মতো করে কাজ করতেছে। আপনার সিটি কর্পোরেশন যে অন্যতম আরেকটা কাজ হলো জন্ম নিবন্ধন, তারপরে বার্থ সার্টিফিকেট, এগুলো নেওয়া, এগুলোও কিন্তু এখন মানুষের দীর্ঘ লাইন, কোনো কাজ হচ্ছে না। আরেকটা উইং আছে আমাদের, এনআইডি একটা উইং আছে, এনআইডি উইংয়ের দীর্ঘ লাইন, হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে আছে, তাদের কারোটা সংশোধন, কারোটা এইটা সেটা, কোনো কাজ হচ্ছে না। আপনি টিসিবির লাইন তো বললেন, টিসিবির লাইন তো আছেই। টিসিবির লাইনে তো প্রতিদিন আমরা খবরের কাগজে নিউজ ছাপতেছি, টিসিবির লাইনের তো শেষটাই, যে দেখা যায় যে যেই মানুষটা লাইনে 3 ঘন্টা দাঁড়িয়ে আছে বা 4 ঘন্টা দাঁড়িয়ে আছে, মালের ট্রাকটা শেষ হয়ে গেছে, 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে সেই মানুষটা মাল পেল না, খালি হাতে চলে গেল। এরকম ঘটনা তো অহরহ ঘটতেছে। সুতরাং আমাদের সাফল্যের জায়গাটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, ব্যর্থতার জায়গাটা স্পষ্ট হয়ে আসতেছে। আমরা চাই এই সরকার সফল হোক, সাফল্যের জায়গাটা বড় হোক। অনেক ধন্যবাদ। সমকালের শিরোনামটা হচ্ছে, আপনার শিরোনামটা আসলে বলেছেন কিন্তু রহমান সুবহান বলছেন যে ক্ষমতার কেন্দ্র হয়ে উঠে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটা আসলে উনি বলছেন, কিন্তু আমি ওনার সাথে আর একটু অ্যাড করে বলবো, ওনার সাথে শ্রদ্ধা রেখেই বলছি, প্রধানমন্ত্রীর কার্যালয় শুধু নয়, ক্ষমতার কেন্দ্রবিন্দু হলো প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়া প্রধানমন্ত্রী যদি অন্য এক জায়গায় বসে, সেখানেও কিন্তু কার্যালয় হবে। আমরা বিগত সময়ে দেখেছি যে প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর সাথে থাকার কারণেই তো, এবং সেটা ক্ষমতার কেন্দ্রবিন্দু হওয়ার কারণে কিন্তু। এবং এই প্রধানমন্ত্রীর চারদিকে যারা আছে তারাই ক্ষমতাবান। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যদি আসতে পারে, যদি প্রধানমন্ত্রীর সাথে কোনো কারণে একটা সেলফি উঠাইতে পারে, তবে তো তার আর কোনো সমস্যা নাই, সে তো মনে হয় যেন ফুলসেরাত পাড়ি দিয়ে গেছে। এরকম একটা ক্ষমতা সবার মধ্যেই এনজয় হয়েছে। সুতরাং ক্ষমতার বিকেন্দ্রীকরণটা দরকার। খালি প্রধানমন্ত্রী হলেই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হইতে হবে, এবং তার ইশারা এবং সিদ্ধান্ত ছাড়া কিছুই হবে না। বিগত সময়ে যে প্র্যাকটিসটা হয়েছিল, এই প্র্যাকটিসটা আমাদের আগামী দিনে বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকতে হবে। যেমন গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা বক্তব্য রেখেছেন, বক্তব্যটা আমার কাছে ভালো লেগেছে, যে প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে আসতে হবে।
ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে আসতে হবে। যখন কোনো মানুষের জবাবদিহিতা না থাকে, যখন কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধির জবাবদিহিতা না থাকে, তখন কিন্তু সেই মানুষটা বেপরোয়া হয়ে যায়, আমরা বিগত সময়ের মধ্যে দেখেছি। এবং আগামী দিনে যেই সরকার গঠন হবে, সেটা বিএনপি হোক বা অন্য দল হোক, অথবা সর্বদলীয় সরকার হোক, অথবা জাতীয় সরকার হোক, যেভাবেই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক, তাদের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে প্রত্যেক জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত জবাবদিহিতায় থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব, জবাবদিহিতায় থাকলে দেশের সকল সমস্যা সমাধান করাও সম্ভব। এবং সেই সম্ভবের দিকেই আমরা তাকিয়ে আছি, জানি না কি হবে। সর্বত্র একই অবস্থা, মানে প্রশাসন যদি গতি না আসে, যদি বাজার পরিস্থিতি উন্নতি না হয়, তাহলে কিন্তু সব হিসাব উলটপালট হয়ে সব হিসাব উলটপালট হয়ে যাবে। এবং এই হিসাব মেলানো খুব কঠিন, কারণ বাংলাদেশের মানুষ সকালে যার পক্ষে থাকে, বিকালে কিন্তু তার বিপক্ষেও চলে যায়। পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের মানুষ এত দ্রুত বুঝতে পারে, অন্য দেশের মানুষ বুঝতে পারে কিনা আমার জানা নেই। আমাদের মুসা ভাই বলতেন যে মানুষের ভালোবাসা হচ্ছে কচু পাতায় পানি রাখার মতো, মুহূর্তের মধ্যে পড়ে যায়। আবার বলতেন একটু অন্যরকম, বলতেন যে সুন্দরী বউয়ের মতো, অল্পতেই খুশি অল্পতেই বেজার। মুসা ভাই এই হচ্ছে আজকে শেষ করতে চাই। মানুষ, বিখ্যাত সাংবাদিক, ওনার এই মন্তব্যটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।